বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 19 এর অঙ্কগুলি সমাধান করব। তো একের দাগে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, একটি সংখ্যার 25%, 6250-এর 50% এর সমান হলে ওই সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ যে সংখ্যাটির 25% সেই সংখ্যাটি এই সংখ্যাটির সমান হবে 50% সমান হবে, সেই সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি ওই সংখ্যাটি হলো এক্স এর বলা হয়েছে কি, অতএব এক্স এর বলা হয়েছে 25%, অর্থাৎ এক্স ইন্টু 25-এর 100। এই 100টি পার্সেন্টেজটা তোলার জন্য নিচে 100 হলো। এবার দেখো, 25 একে 25, 4 25-এ 100 সমান, এ দেখো এক্সকে 1 দিয়ে গুণ করলে পাবে এক্স পাবো, আর নিচে যেমন 4 ছিল আমরা 4 বসিয়ে দিলাম, অর্থাৎ এক্সের 25% সমান আমরা পেলাম এটি। পরে আবার কি বলা হয়েছে, আবার বলা হয়েছে আবার 6250-এর 6250 এর 50% বলা হয়েছে সমান 6250 ইন্টু 50-এর 100, অর্থাৎ 50/100। এই পার্সেন্টেজটা তোলার জন্য এখানে 100 হলো। এবার দেখো, আমরা যদি উপর নিচে একটু কেটে দিই কী পাবো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম। এবার আমরা এই 625-কে 5 দিয়ে গুণ করলে কত পাবো, দেখো আমি এখানে রাফে গুণটা করে দিচ্ছি। 625 ইন্টু 5 করলে কত পাবো, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 আর 30, আর এক কত বললাম 31 পেলাম, অর্থাৎ আমরা 3125 পেলাম। অতএব 3125। প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে বলা হয়েছে যে x/4 সমান সমান 3125, এটি বলা আছে। কারণ আমাকে বলা হয়েছিল যে ওই সংখ্যাটির 25%-এর সমান এই সংখ্যাটির 50%। তো দেখো, ওই সংখ্যাটির 25% আমরা পেয়েছি, এই অংশটি পেয়েছি, আর এর 50% এইটি পেয়েছি। প্রশ্ন অনুসারে বলা হয়েছে এই দুটি সমান হবে, তাই আমরা সমান করেছি। বা এখানে দেখো, এখানে মাঝখানে ইকুয়াল সাইন থাকলে প্রথমে বা দিয়ে শুরু করবে। তো দেখো, এখানে 4 কি আছে, এক্সের সাথে ভাগে আছে, ইকুয়াল সাইনে ওইদিকে গিয়ে গুণে হবে, অর্থাৎ এক্স সমান সমান কত পাবো, 3125 ইন্টু 4 পাবো। বা এক্স সমান সমান কত পাবো, 3125-কে 4 দিয়ে গুণ যদি করি, 3125 ইন্টু 4, 4 5-এ 20, শূন্য হাতে 2, 4 2 8 2, 10-এর শূন্য হাতে 1, 4 1-এ 4 আর 1-এ 5 পাবো, আর 3 4-এ কত পাবো, 12, অর্থাৎ 12500 পাবো। অতএব 12500। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে, অতএব সংখ্যাটি হলো, অতএব ওই সংখ্যাটি হলো 12500। এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো। তো দেখো, 2-এর দাগে যে অঙ্কটি দিয়েছে বলা হয়েছে একটি 50 পয়সার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা ও একটি 5 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। তো দেখো, এখানে আমি অঙ্কটিকে তুলে নিয়েছি, একটি 50 পয়সার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা ও একটি 5 টাকার মুদ্রার অনুপাত। তো দেখো, এই ধরনের অঙ্ক দিলে তোমরা সবার প্রথমে এর মানগুলোকে একই নিয়ে আসবে, অর্থাৎ এটি পয়সায় আছে, এগুলি টাকায় আছে, সবগুলোকে আমরা পয়সা নিয়ে এসে এর অনুপাত নির্ণয় করব। তো দেখো, এটা যেহেতু পয়সা দেওয়া আছে, এটিকে আর পয়সা নিয়ে আসার প্রয়োজন নাই। পরে যেটি আছে সেটি হচ্ছে কি, 1 টাকা সমান সমান কত, 1 ইন্টু 100 সমান সমান 100 পয়সা। আমরা 100 দিয়ে গুণ করলাম, কারণ 1 টাকা সমান 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ 100 পয়সা, টাকাকে পয়সা নিয়ে যাচ্ছি, সেই কারণে আমরা 100 দিয়ে গুণ করেছি। পরেরটি বলেছে 5 টাকা সমান, এখানে 1 টাকা ছিল বলে আমরা 1 দিয়েছিলাম, 5 টাকা বলে এখানে 5 দিচ্ছি, ইন্টু 100, কারণ টাকাকে আমরা পয়সা নিয়ে যাচ্ছি। 5 100 কত হবে, 500। এখন এটি হয়ে যাবে পয়সা, এটি আর টাকায় থাকবে না, পয়সা লিখব। তো দেখো, অতএব আমরা এখন কি লিখব, অতএব আমরা এবার লিখব যে এদের অনুপাত হবে, এদের অনুপাত হবে কত, দেখো প্রথমে ছিল 50,
50 পরে কত পেলাম, পরেটা পেলাম 100 পয়সা, 100:500। তো দেখো এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, আর এই শূন্য, তিনটে সংখ্যা শূন্য কেটে দিলাম, অবশিষ্ট রইল কি 5:10 কত 50। তিনটের সংখ্যাকে কী দিয়ে ভাঙাতে হবে, দেখো 5 দিয়ে কাটলে 5 একে 5 হয়, এটা 5 2-এ 10 হয়, 5-10-এ 50 হয়। সমান সমান আমরা কি পাবো, এটার থেকে পেলাম 1, এটা পেলাম 2, এটা 10, অর্থাৎ 1:2:10, অর্থাৎ এদের অনুপাত পেলাম কত, বা আমরা লিখতে পারি অনুপাত 1:2:10, এটি হলো এদের অনুপাত। পরে কোশ্চেনটি দেখো, পরে 3 নম্বরের যে সংখ্যাটি দিয়েছে দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ ANM এর ক্ষেত্রে নিধান ড্যাশ ও নিধানের সূচক হলো ড্যাশ, অর্থাৎ এখানে এই সংখ্যাটির মধ্যে নিধান যেটি সেটি এখানে ড্যাশে বসাতে হবে এবং সূচক যেটি সেটি এখানে বসাতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন লিখতে হবে অতএব সংখ্যাটির নিধান কত, দেখো এটি হচ্ছে এর নিধান, অর্থাৎ যার উপর সূচকটি থাকবে সেটি হলো নিধান, আর এটি উপরের অংশটি হলো সূচক। তাহলে নিধান হিসেবে লিখতে পারি আমরা A, আর সূচক হিসেবে কি লিখব, অর্থাৎ সূচক হলো এই N আর M, এটি হলো সংখ্যাটির নিধান ও সূচক। এটির পরিবর্তে অন্য অঙ্ক তোমাদের পরীক্ষা দিতে পারে। তোমরা একটা জিনিস মনে রাখবে, উপরের এই অংশটি হলো সূচক, আর যার ওপরে এই সূচকটি থাকবে সেটি হলো নিধান। পরের অঙ্কটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, কোন কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান তা উল্লেখ করো। তো দেখো আমরা কোশ্চেনটি খাতার মধ্যে তুলে নিয়েছি। কর্ণদ্বয় সমান এমন চতুর্ভুজগুলি হলো কি, একটি হচ্ছে আয়তক্ষেত্র, চতুর্ভুজগুলি হলো আয়তক্ষেত্র, এক হচ্ছে আয়তক্ষেত্র, আর দুই হলো কি যে বর্গক্ষেত্র। তোমাদের এই অ্যান্সারটি দিলেই হবে, কিন্তু আয়তক্ষেত্র কর্ণদ্বয় কীভাবে সমান আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কীভাবে সমান আমি তোমাদের এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় এটা আঁকার প্রয়োজন নাই, এই অংশটুকু আঁকার এইটা হচ্ছে ধরো এইরকমের হয় একটি আয়তক্ষেত্র। তো দেখো এটা আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হয় আর কোণগুলি প্রত্যেকটি কোণের মান হয় 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা যদি এইটিকে আমরা কি বলি, কর্ণ বলি, আর এই অংশটিকে বলি আমরা এটা কর্ণ। দেখো এই দুটি কর্ণ, এইখান থেকে এই কর্ণটির যা মাপ হবে এইটির থেকে এইটিরও সেই একই মাপ হবে, এই জন্য এর কর্ণদ্বয় সমান বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আর বর্গক্ষেত্র কেমন হয়, বর্গক্ষেত্রে 4টে বাহুই সমান হয়, অর্থাৎ বর্গক্ষেত্রটি হয় ঠিক কিছুটা এই রকম, আমি হাতে করে, অর্থাৎ 4টে বাহু সমান। এক্ষেত্রে যদি এই কর্ণগুলিকে আমরা যোগ করি, দেখো এই কর্ণটি, অর্থাৎ এইখান থেকে এই কর্ণটির যা দূরত্ব হবে এইখান থেকে এই কর্ণটি তো সেই একই দূরত্ব হবে, অর্থাৎ সেই জন্য আমরা, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটি হচ্ছে বর্গক্ষেত্র, আর এটি হলো আয়তক্ষেত্র। সেই কারণে আমরা লিখেছি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এই আনসারটি আমরা দিয়েছি। পরে যে অঙ্কটি আছে দেখো, 2-1 যে কোশ্চেনটি দিয়েছে, তোমার বর্তমান বয়স 12 বছর, তোমার বাবার বর্তমান বয়স 42 বছর, 10 বছর পরে তোমার বয়স ও তোমার বাবার বয়সের অনুপাত কত হবে। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তোমার বয়স 12 বছর, তা তুমি লিখবে যে আমার বয়স 12 বছর, 10 বছর পর আমার বয়স হবে, বয়স হবে কত, এই 12 তো থাকবে, তার সঙ্গে আরও 10 প্লাস হবে, তাহলে 12 + 10 সমান হবে কত, 22 বছর। 22 বছর, 10 বছর পর আমার বয়স হবে 22 বছর। বর্তমানে আমার বাবার বয়স
42 বছর। 10 বছর পর আমার বাবার বয়স হবে এই 42 প্লাস 10 বছর সমান কত হবে? 52 বছর। অতএব এখন আমরা কি লিখতে পারি? 10 বছর পর, অতএব 10 বছর পর আমার ও আমার বাবার বয়সের অনুপাত হবে কত? দেখো, প্রথমে যেহেতু তোমার বয়স বলা হয়েছে তাই তুমি তোমারটাই লিখবে, অর্থাৎ তুমি বলবে আমার বয়স হচ্ছে কত, 10 বছর পরে হচ্ছে 22 বছর, তাহলে 22 বাবার বয়স কত, 52 বছর। এবার দেখো, একে 2 দিয়ে কাটলে হয় 11, একে 2 দিয়ে কাটলে হয় 26, অর্থাৎ 11:26। অতএব এটি তোমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো দুয়ের দাগে যে অঙ্কটি দিয়েছে দেখো, 480 মিলিলিটার ডেটল জলে, অর্থাৎ মোট ডেটল জলের মিশ্রণের পরিমাণ 480 মিলিলিটার। জল ও ডেটলের অনুপাত 1:3, অর্থাৎ জলের অনুপাত যদি 1 হয় ডেটলের অনুপাত হবে 3। যদি 120 মিলিলিটার জল ওই মিশ্রণে যোগ দেওয়া হয় তাহলে নতুন মিশ্রণে ডেটল ও জলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটি হচ্ছে মোট ডেটল জলের পরিমাণ 480 মিলিলিটার, জল ও ডেটলের অনুপাত 1:3, অর্থাৎ জলের অনুপাত 1 আর ডেটলের অনুপাত 3। তাহলে আমরা বলতে পারি কি, অতএব জলের আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো, আনুপাতিক ভাগ হার নির্ণয় করার সময় যে অনুপাতটি জলের আছে সেটি উপরে দেব, আর মোট অনুপাতের যোগফল 3 আর 1 কত হবে? 4। অতএব মোট মিশ্রণে জলের পরিমাণ, মোট মিশ্রণ কত ছিল? 480, অর্থাৎ 480 ইন্টু 1/4, 4 দিয়ে কাটলে 4, 12, 48 আর 120, 120কে 1 দিয়ে গুণ করলে 120 মিলিলিটার, এটি হবে। তারপরে দেখো, ডেটলের আনুপাতিক ভাগ হার কত? আবার ডেটলের আনুপাতিক ভাগ হার কত? দেখো, ডেটল আছে কত? 3, অর্থাৎ আমরা এখানে 3 দিলাম, আর 3 1 কত? 4। অতএব মোট মিশ্রণে ডেটলের পরিমাণ, মোট মিশ্রণ কত ছিল? 480 মিলিলিটার, 480 দিলাম, আর ডেটলের আনুপাতিক ভাগার পেয়েছি 3/4, অর্থাৎ 3/4 দিলাম। এটাই কাটলে 3, 4, 12, 48, অর্থাৎ 120, 120কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 12 36, অর্থাৎ 360 মিলিলিটার, এটা পাবো। এবার দেখো, এবার নতুন করে কথা বলা আছে 120 মিলিলিটার জল ওই মিশ্রণে মেশানোর কথা বলা হয়েছে। অতএব বলতে পারি কি, অতএব 120 মিলিলিটার জল ওই মিশ্রণে দিলে জলের পরিমাণ হয় কত? আগে জল ছিল কত? 100, মোট মিশ্রণ আগে জল ছিল 120 মিলিলিটার, নতুন করে আবার 120 মিলিলিটার মেশানো হয়েছে, তাহলে জলের পরিমাণটা কত হলো? 120 প্লাস 120,
মিলিলিটার। তো দেখো এটা দুটোকে যোগ করলে কত পাবো, 12 12 24, অর্থাৎ কত 240 মিলিলিটার, মিলিলিটার পাবো মোট মিশ্রণ। এখন আমাদেরকে বলা প্রশ্ন কি করা হয়েছে, এখানটা একটু ভালো করে লক্ষ্য করবে। আমাদের প্রশ্ন করা হয়েছে যে নতুন মিশ্রণ ডেটল ও জলের আয়তনের অনুপাত। প্রথমে ডেটল দিয়েছে, দেখো প্রথমে যে অঙ্কটা দিয়েছিল জল ও ডেটলের অনুপাত, এখন দেখো ডেটলটাকে প্রথম দিয়েছে, জলের অনুপাতটাকে পরে দিয়েছে। ডেটল ও জলের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করো। অতএব বলতে পারি কি, নতুন মিশ্রণে ডেটল ও জলের অনুপাত হবে কত। দেখো প্রথমে কি আছে, ডেটল প্রথমে আছে, তাহলে ডেটল আমরা কত পেয়েছিলাম 360 মিলি, তাহলে 360কে আমরা প্রথমে দেব। তারপরে মোট কত পেলাম 240 মিলিলিটার, আর ইস টু 240, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। 12 দিয়ে যদি 36 হয় 3 12 36 হয়, 12 দুগুণে 24 হয়, অর্থাৎ আমরা পেলাম কত 3:2। অর্থাৎ অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি যে ডেটল ও জলের অনুপাত 3:2, এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, তো দেখো 2-এর 3-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে বলছে একটি পরীক্ষায় সুদীপ 15টি প্রশ্নের উত্তর দিল। 15টি প্রশ্নের উত্তর দিয়েছে, ওই উত্তরগুলির মধ্যে 9টি সঠিক উত্তর এবং বাকি 6টি ভুল উত্তর। যদি সে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর পায় তবে প্রাপ্ত নম্বর 33 হয়। তাহলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য সে কত নম্বর পেয়েছে তা নির্ণয় করো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, একটু দেখো তোমরা মনোযোগ সহকারে। তো আমরা কি লিখব, সুদীপের মোট প্রাপ্ত নম্বর হলো 33। সুদীপ মোট সঠিক উত্তর দিয়েছে কটি, সুদীপ মোট সঠিক উত্তর দিয়েছে 9টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হলো 5। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হলো 5। অতএব 9টি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত হবে, অতএব 9টি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর, একটির জন্য যদি 5 পায় তাহলে 9টির জন্য পাবে 9 × 5 সমান কত পাবে 45। তাহলে ভুল উত্তরের জন্য সে কত কম পেয়েছে, এবার লিখব সে ভুল উত্তরের জন্য কম পায়, কত কম পায় 45 পাওয়ার কথা, পেয়েছে কত 33, তাহলে কতটা কম পেয়েছে 45 থেকে যদি 33কে মাইনাস করি আমরা কত পাবো 45 33, অর্থাৎ আমরা পাবো 3 2 দিতে 5 1 3 1 দিতে 4, অর্থাৎ কত নম্বর কম পেয়েছে 12 নম্বর, 12 নম্বর কম পেয়েছে। অতএব আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি 6টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হলো -12। কম মানে কিছু মাইনাস, অর্থাৎ -12। একটির জন্য তাহলে কত কম পাবে,
একটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হবে, 6টির জন্য যদি একটার জন্য কম হবে, -12/6, 6 2 12 অর্থাৎ -2। অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি আমরা প্রতিটি ভুল উত্তরের জন্য -2 দেয়া হয়েছে। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 3-এর 1-এর যে অঙ্কটি দিয়েছে, এখানে 49-এর পাওয়ার হিসাবে 2 দেওয়া রয়েছে, ইন্টু এখানে 49-এর পাওয়ার হিসাবে 4 দেওয়া রয়েছে, বাই 7-এর পাওয়ার হিসাবে 9 দেওয়া রয়েছে। এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এই পরের লাইনে অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই, এই 49কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি কী পাবো? 49 7, 7 49 অর্থাৎ কত? দুটো কটা 7 আছে? দুটো 7 আছে, অর্থাৎ 7 × 7, বা এটাকে আমরা বলতে পারি 7 স্কোয়ার, অর্থাৎ দুটো 7। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 7 স্কোয়ারের হোল স্কোয়ার দিলাম, ইন্টু এখানে 49কে ভাঙলে আমরা 7 স্কোয়ারই পাবো, 7 7 49 এই স্কোয়ারটি পাবো, অর্থাৎ 7 স্কোয়ার দিলাম। এর পাওয়ার হিসেবে যেমন 4 ছিল আমরা দিয়ে দিলাম। এবার দেখো পরে এটি আছে 7/7, 7-এর সূচক হিসেবে কত 9 দেওয়া রয়েছে, আমরা দিয়ে দিলাম। এটিকে আরেকটু সমাধান করলে কি যায়, ভিতরের পাওয়ারের সাথে বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে আমরা 2 2 গুণ করে কত পাবো? 4 পাবো, অর্থাৎ 7-এর পাওয়ার হিসেবে আমরা 4 পেলাম, ইন্টু এই 7-এর পাওয়ার হিসেবে আমরা কত 4 2 কত পাবো? 8 পাবো, অর্থাৎ 8 পেলাম। এবার দেখো নিচে যেমন ছিল 7-এর পাওয়ার হিসেবে 9 ছিল, আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এটা ভাগে আছে। আমরা জানি গুণে একই সংখ্যার যদি গুণ হয় তাদের সূচকগুলো যোগ হয়, অর্থাৎ এই সূচকটা আর এই সূচকটা যোগ হবে, অর্থাৎ 7 দিলাম, এখানে 4 + 8 করে দিলাম। এখানে দেখো নিচে কত ছিল? 7/9 ছিল, এটা আমরা বসিয়ে দিলাম। এটিকে আরেকটু সমাধান করলে কি 8-এর সাথে 4 যোগ করলে আমরা 12 পাবো, অর্থাৎ 7/12 পেলাম। আর এখানে 7-এর 9 যেমন ছিল বসিয়ে দিলাম। এটিকে দেখো আরেকটু সমাধান করলে দেখো গুণ করলে যেমন পাওয়ারগুলোর যোগ হয়, ভাগে থাকলে আমরা বিয়োগ হয়, ঠিক আছে? তো দেখো এখানে 7-এর পাওয়ার হিসেবে আমি 12 দিলাম, এটি ভাগে আছে, উপরে গিয়ে -9 হলো। এবার দেখো 12 থেকে যদি 9 বাদ যায়, আমরা 7-এর পাওয়ার হিসেবে কত পাবো? 9 10 11 12, অর্থাৎ 3 পাবো, অর্থাৎ 7 পাওয়ার হিসেবে আমরা 3 দিলাম। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 2-এর যে কোশ্চেনটি দেওয়া আছে, বলা হয়েছে যোগ করো 7x - 3y + 2x + 3, ও দ্বিতীয় যে সংখ্যাটি দিয়েছে 2x² + 5x - 4x + 1। এই দুটি সংখ্যার মধ্যে আমাদের কি বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি যোগ করি কী পাবো? অতএব 7x - 3y + 2z + 3, এটা দিয়ে দিলাম। যোগ করতে বলা হচ্ছে, আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। এখানে দেখো 2x² + 5x - 4z + 1। এখন এই দুটি সংখ্যা যদি আরেকটু সমাধান করি কী পাবো? 7x - 3y + 2z + 3, প্লাসে প্লাসে +2x² প্লাসে প্লাসে +5x প্লাসে মাইনাসে -4z, আর প্লাসের সাথে এই প্লাসের গুণ করে +1 পেলাম। এদিকে দেখো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, প্রথমে x² প্রথমে দেবো, অর্থাৎ 2x² দিলাম, আর কোথাও x² নেই। এবার দেখো 7x + 7x দিলাম, আর কোথাও 8-এর x নিলাম, আর কোথাও x আছে দেখো এখানে, আর হচ্ছে 5x পেলাম, প্লাস 5x দিলাম। এবার দেখো এক্সের পর আসবে y, -3y দিলাম, এখানে -3y, আর কোথাও y আছে এই y, আর কোথাও y নাই। তো দেখো এবার আছে কি +2z, এই +2zটাকে আমরা দিলাম, আর কোথায় z আছে দেখো -4z, এটি পেলাম। এবার দেখো এখানে +3 আছে, এখানে +3 দিলাম, আর এই +1 দিলাম। তো এটিকে যদি একটু সমাধান করি, দেখো 2x² যেমন ছিল বসিয়ে দিলাম, এটি প্লাসে আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, 7 আর 5 যোগ করলে 12x হবে। এখানে দেখো -3y যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে দেখো এখানে +2z আছে, এখানে -4z আছে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 4z থেকে দুটি z বাদ গেলে কত -2z থাকবে। আর এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস 3-এর আগে কত পাবো? +4।
এটি আমাদের অ্যান্সার। দেখো পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো 3-এর যে কোশ্চেনটি দিয়েছে বলছে ভাগফল নির্ণয় করো -3st u² প্লাস 6s² মাইনাস 9s³ t² -3st u দিয়ে ভাগ করতে বলা আছে। তো এই ভাগটিকে আমরা সমাধান করব। দেখো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে এখন যদি সমাধান করি কী পাবো, দেখো এই সংখ্যাটিকে দিয়ে এই পুরো অংশটিকে ভাগ করতে বলা আছে। তো -3stu দিলাম। এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি -3stu² দিলাম প্লাস 6stu² পেলাম মাইনাস 9s³ t² আর u³ দিলাম। এদিকে যদি সমাধান করি এই ধরনের ভাগের ক্ষেত্রে তোমরা এই পুরো সংখ্যাটির দিকে লক্ষ্য রাখবে না, ফার্স্ট টাইম ভাববে এই সংখ্যাটি দিয়ে আমরা প্রথম সংখ্যাটিকে কিভাবে মেলাবো। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস চেয়েছে, মাইনাসের সাথে কিসের গুণ করলে আমরা মাইনাস পাবো, প্লাসের, তাই এখানে আমরা প্রথমে প্লাস দিচ্ছি না। 3 আছে, 3 একে 3 হয়। আচ্ছা এখানে আছে এস আছে, এস এখানেও আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, বাট এখানে দেখো u² আছে, তাহলে একটা ইউর প্রয়োজন আছে। আমরা ইউ দিয়ে যদি এই পুরো সংখ্যাটিকে গুণ করি তাহলে কত পাবো, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস পাবো, 3 একে 3 পাবো, এস পাবো, টি পাবো, আর ইউর সাথে ইউর গুণ হলে আমরা u² পাবো। তো দেখো এটিকে যদি আমরা একটু মাইনাস করি কী পাবো, দেখো মাইনাসে মাইনাসে এটি হয়ে যাবে প্লাস, এটির আর কোনো এখন আমরা এটির থেকে আমরা সমাধান করব না, এটির সাথে এটির তুলনা করব। প্লাসে মাইনাসে মাইনাস, উপর নিচে এক সংখ্যা কেটে গেল, এখানে রইল কত, প্লাস 6s² tu² মাইনাস 9s³ t² আর u³ দিলাম। এবার দেখো আগে যেমন আমরা এই প্রথম সংখ্যাটি দিয়ে বিচার করেছি, এই সংখ্যাটির সাথে এবার সংখ্যাটি তুলনা করবো। এখানে প্লাস চা আছে, মাইনাসের সাথে কোন সংখ্যার মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস পাবো, 3-এর সাথে 2 গুণ করলে আমরা 6 পাবো। দেখো এখানে একটি এস আছে, এস দিয়ে যদি আমরা গুণ করি এখানে s² পাবো। এখানে যেমন টি ছিল টি আছে, অর্থাৎ টি বসিয়ে দিলাম। এখানে দেখো ইউ আছে, এখানে u² চাওয়া হয়েছে, তাহলে একটা ইউ দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে এখানে u² পাবো। তো এবার যদি এটাকে মাইনাস করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে প্লাস মাইনাস এটা কেটে যাবে, মাইনাস 9s³ t² আর u³ দিলাম। দেখো এখানে মাইনাস চাওয়া হয়েছে, এই মাইনাসের সাথে কোন সংখ্যার গুণ করলে আমরা এই মাইনাস পাবো, মাইনাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3-এর সাথে কত গুণ করলে আমরা 9 পাবো, 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি এখানে 9 পাবো। এখানে দেখো একটি এস আছে, এখানে s³ চাওয়া হয়েছে, যদি আমরা s² দিয়ে গুণ করি কি পাবো, দেখো এখানে s³ পাবো। এখানে দেখো একটি টি আছে, এখানে t² চাওয়া হয়েছে, এখানে দেখো এখানে t² চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা একটি টি দিয়ে যদি গুণ করি, টি এর সাথে এই টি এর গুণ হয়ে আমরা এখানে পাবো কত, t² পাবো। তো দেখো আর এখানে কি চা আছে, u³ চা আছে, এখানে একটি ইউ আছে, আর অতএব u² দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, u² আর এই ইউ হচ্ছে u³ হয়ে গেল। তো দেখো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেলে প্লাস মাইনাস কেটে গিয়ে এটা 0 হলো। অতএব আমরা ভাগফল হিসেবে কত পেলাম, u-2su। অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি, অতএব ভাগফল কত পাবো, u-2su প্লাস 3s² tu²। এটি হচ্ছে আমাদের ভাগফল। তো 4-এর 1-এ যে কোশ্চেনটি দিয়ে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 22 ডিগ্রি অথবা 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা 135 ডিগ্রি কোণটি দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো আমরা খাতার মধ্যে অঙ্কটা স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ। তোমরা একটি যে কোনো মাপের প্রথমে একটি সরলরেখা কেটে নেবে, যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেওয়া, যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেবে। নেওয়ার পর এই অংশটিকে একটি যে কোনো মাপ দিয়ে তোমরা একটি চাপ কেটে নেবে, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেওয়া হলো। তো দেখো আমাদেরকে বলা আছে 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। আমরা প্রথমে এই যে চাপটি হয়েছে এখান থেকে আমরা একটি 60 ডিগ্রি পেলাম, এখান থেকে যদি চাপটি কাটি এখান থেকে আরও একটি 60 ডিগ্রি পাবো, 120 হলো। তো দেখো একে যদি আমরা সমদ্বিখণ্ড করি কত পাবো, এখান থেকে আমরা 90 ডিগ্রি পাবো। তো দেখো এরপর এখান থেকে বসিয়ে আমরা আরও একটি চাপ কেটে নেব, কত হলো, এটা 180 হলো। দেখো এখান থেকে এটা 60 হলো, এটির 60 হলো, 120 হলো, 180 হলো।
এই এই মাঝের এই 60টিকে আমরা দুভাগে ভাগ করেছি, অর্থাৎ এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পেয়েছি 90 ডিগ্রি, অর্থাৎ এই পুরো অংশটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখো এইগুলো তোমাদের বিভিন্ন রকমের বিভিন্নভাবে করা যায় এই কোণগুলোকে, যে 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 নিয়মটা সহজ মনে হবে সেই নিয়মে করবে। আমরা আগের ক্লাসে এই 135 ডিগ্রি কোণটাকে একটা অন্য নিয়মে দেখানো হয়েছে, আবার এইটাকে আর একটা অন্য নিয়মে দেখাচ্ছি, যার যেভাবে সুবিধা হবে সেই মতো করবে। তো দেখো এইখান থেকে এইখান পর্যন্ত পুরো ছিল 180 ডিগ্রি, এখান থেকে যেই দুভাগে ভাগ করে দিলাম, এইখান থেকে এই দিকটা পেলাম আমরা 90, এইখান থেকে এই দিকটা পেলাম 90 ডিগ্রি, আর এখান থেকে এই দিকটা পেলাম 90 ডিগ্রি। দেখো এখানে একটি 60 আছে, 30 আছে, 90 হলো, এখানেও একটি পুরোটা 60 আছে আর এই 30, 90 হলো। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কত, 135 ডিগ্রি, 90-এর সাথে যদি 45 ডিগ্রি যোগ করা হয় আমরা 135 পাই। এখান থেকে বসিয়ে তোমরা একটি সমদ্বিখণ্ডক কেটে নেবে এই 90 ডিগ্রিটাকে, তাহলে সেখানে আমরা কত পাবো, 45 ডিগ্রি পাবো। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা এটি কেটে দিলাম। তো দেখো এখান থেকে আমরা কোণটি কত পাবো, 135 ডিগ্রি একটি কোণ পাবো। এখান থেকে আমরা কত বলে, এখান পর্যন্ত ছিল 90 আর এই 45, 135 ডিগ্রি হলো, এটি হচ্ছে 135 ডিগ্রি কোণ। অতএব এর নাম দেবো কি, এ ও বি। অতএব আমরা বলতে পারি কোণ এ ও বি সমান সমান 135 ডিগ্রি। এটি হলো। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং নাম দাও। এবার ওই কোণটিকে সমদ্বিখণ্ডক করো, সমান দুটি কোণের নাম দাও। তো এগুলো কোণটিকে সমদ্বিখণ্ডক করতে হবে এবং তাদের নাম দিতে বলা হয়েছে। তো দেখো এটির ক্ষেত্রে তোমরা ফার্স্ট টাইম যে কোনো একটি সরলরেখা কেটে নেবে। এখান থেকে একটি সরলরেখা কেটে নেওয়া হলো। তো দেখো যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেওয়ার পর এখান থেকে বসিয়ে যে কোনো একটি মাপের একটি চাপ কেটে নেবে। যে চাপকে এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেওয়া হলো। এই চাপটি কাটার পর আমরা যে মাপটি দ্বারা চাপ কেটেছি সেই মাপটিকে ধরেই এখানে আমরা একটি চাপ কেটে নেব। এটি হলো আমাদের 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রিকে আমরা প্রথমে অঙ্কন করে নেব। তো দেখো এটি আমরা 60 ডিগ্রি করলাম। তো এর নাম কি দেবো, আমরা দিলাম এক্স ও ওয়াই দিলাম। তো এটি আমরা কত পেলাম, এটি 60 ডিগ্রি পেলাম। তাহলে আমরা লিখতে পারি কোণ এক্স ও ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এবার কি বলা হয়েছে, এই কোণটিকে সমদ্বিখণ্ডক করতে বলা হয়েছে। তো এটিকে যদি সমদ্বিখণ্ডক করি, এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নেব, আর এইখান থেকে বসিয়ে আমরা আরও একটি চাপ কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা চাপটি কেটে নিয়ে কি পাবো, এখান থেকে বসিয়ে যদি আমরা চাপ কেটে নিই, এই কোণটির সমদ্বিখণ্ডক পেলাম, সমদ্বিখণ্ডক পেলাম। তো দেখো এখান থেকে আমরা যদি এটির নাম দিই জেড, তাহলে এখান থেকে কি পেলাম, অর্থাৎ এটা 60 ডিগ্রিকে আমরা দুভাগে ভাগ করেছি, অর্থাৎ এই অংশটি পাবো আমরা হচ্ছে 30 ডিগ্রি আর এই অংশটি পাবো আমরা 30 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি কোণ এক্স ও জেড সমান সমান 30 ডিগ্রি আর কোণ ওয়াই ও জেড সমান সমান 30 ডিগ্রি। এটি দিতে পারি, বা তোমরা এই কোণটিকে এইভাবে লিখতে জেড ও ওয়াই, বা এখানে এটাকে তোমরা এইভাবে না লিখে এইভাবেও দিতে পারো কোণ জেড, এইটা কারণ এটা থেকে এটা করে এটা হয়েছে, আবার এটা থেকে এটা নিয়ে এটাকেও করতে পারো জেড ও ওয়াই সমান সমান 30 ডিগ্রি, এটিও করতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। এরপরে যদি কোথাও কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে, কোনো কোশ্চেন জানার থাকে, প্লিজ আমাকে কমেন্ট করবে, আমি সেই সেটগুলো করে দেওয়ার চেষ্টা করব।